ইয়েমেনের হুথিদের মোকাবেলায় সৌদি আরবের নেতৃত্বে ১৪টি দেশের একটি সামরিক জোট গঠন করা হয়েছে। তবে এর পোশাকি নাম দেওয়া হয়েছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট বা মাল্টিন্যাশনাল ম্যারিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। এই জোটে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে লোহিত সাগর তীরবর্তী সৌদি আরব, জর্ডান, মিশর, সুদান, জিবুতি এবং সৌদি সমর্থিত প্রবাসী ইয়েমেনি সরকার। এছাড়া রয়েছে পারস্য উপসাগরীয় দেশ কুয়েত, বাহরাইন ও কাতার। আর রয়েছে ভারত মহাসাগর তীরবর্তী সোমালিয়া এবং ওই মহাসাগরের দ্বীপরাষ্ট্র কোমোরাওস। পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরীয় দেশ তুরস্ক, আরব সাগর তীরবর্তী পাকিস্তান এবং বঙ্গোপসাগর উপকূলের বাংলাদেশও এই জোটে যোগ দিয়েছে। সব মিলিয়ে এটি ১৪টি দেশের একটি জোট। এরা সবাই সুন্নি প্রধান মুসলিম রাষ্ট্র। আর ইয়েমেনের যে সৌদি সমর্থিত প্রবাসী সরকার এই জোটে যোগ দিয়েছে, সেটিও মূলত সুন্নি নেতৃত্বাধীন সরকার। লক্ষণীয় বিষয় হল যে লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী এবং এডেন উপসাগর অঞ্চলের নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেই অঞ্চল থেকে সবচেয়ে দূরে অবস্থান করছে বাংলাদেশ। কিন্তু তারপরও বাংলাদেশ এই জোটে যোগ দিয়েছে। এর চেয়েও বড় পরিতাপের বিষয় হল ফিলিস্তিনে ইসরায়েলের দীর্ঘ কয়েক দশকের ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলোর এমন কোনো সামরিক জোট আজ পর্যন্ত গড়ে ওঠেনি। এছাড়া ইয়েমেনের হুথি সরকারের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের উপর সৌদি আরব যে অবরোধ আরোপ করে রেখেছে, সেটি তুলে নেবার দায়িত্ব কে নিবে, সে প্রশ্নটিও এসে যায়। গত ৩০ জুলাই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই জোটের উদ্দেশ্য হল সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং বাবেল মানদেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। সৌদি আরবের ভাষ্য অনুযায়ী এই জোট সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি। ভারত মহাসাগর ও পূর্ব ভূমধ্যসাগরকে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ সামরিক করিডোর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিরাপদ রাখাই এর মূল লক্ষ্য। এই জোটের সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে, তবে এটি সৌদি আরবের ঠিক কোথায় হবে তা এখনও জানানো হয়নি। এছাড়া প্রতিটি দেশ কতটি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান কিংবা অন্যান্য সামরিক সক্ষমতা এই জোটে সরবরাহ করবে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য আদান প্রদান, অন্যান্য তথ্য বিনিময়, যৌথ সামরিক পরিকল্পনা, যৌথ মহড়া এবং সমুদ্র অভিযান। সৌদি বিবৃতিতে বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলো বিশ্বাস করে যে সমুদ্র নিরাপত্তা সবার যৌথ দায়িত্ব, আর আন্তঃরাষ্ট্রীয় সামুদ্রিক হুমকি মোকাবেলায় সবচেয়ে কার্যকর উপায় হল পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও এই জোটে যোগদানের সুযোগ খোলা থাকবে। গত ৩০ জুলাই এই জোট গঠনের লক্ষ্যে রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে যোগদানের জন্য ৫১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে বাংলাদেশ সহ ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও সেখানে উপস্থিত ছিলেন। যদিও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অপারেশন অ্যাসপিডিস নামে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নৌ সুরক্ষা মিশন চালু করেছে। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন নতুন এই জোটের সঙ্গে সেই মিশনের পার্থক্য কী হবে তা এখনও স্পষ্ট নয়। বস্তুত সৌদি আরবের এই জোট গঠনের প্রেক্ষাপট হল, গত ২০ জুলাই ইয়েমেনের হুথি পরিচালিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল সরকার সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক ও অবরোধের ঘোষণা দেয়। তারা জানায়, রাজধানী সানা এবং হোদাইদার বিমান ও সমুদ্র বন্দর সহ হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিস্তৃত অঞ্চলের ওপর সৌদি আরবের এক দশকেরও বেশি সময় ধরে চলা অবরোধের জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুথি সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একে চোখের বদলে চোখ নীতির আওতায় প্রতিশোধমূলক পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন। এরপর থেকেই সৌদি আরব ও হুথি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি কয়েকটি হামলার ঘটনা ঘটে। হুথিরা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজে হামলা চালায়, এমনকি সৌদি আরবের স্থলভাগে অবস্থিত তেল স্থাপনাতেও হামলা হয়। অন্যদিকে সৌদি আরবের যুদ্ধবিমানও হুথি নিয়ন্ত্রিত হোদাইদা সমুদ্র বন্দরে হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার ফলে লোহিত সাগর হয়ে সৌদি আরবের তেল রপ্তানি ব্যাহত হতে শুরু করে, যা দেশটির জন্য বড় এক ধাক্কা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পারস্য উপসাগরে অবস্থিত সৌদি আরবের প্রধান দুটি তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা এবং জুয়াইমা থেকে তেলবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
এতে সৌদি আরবের তেল রপ্তানিতে বড় ধরনের ধস নামে। এমন পরিস্থিতিতে সৌদি আরব হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে তার 1200 কিলোমিটার দীর্ঘ ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার শুরু করে। এর মাধ্যমে পারস্য উপসাগর তীরবর্তী সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল পাঠানো শুরু হয় এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি অব্যাহত রাখা হয়। এভাবেই হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব বিকল্প একটি তেল রপ্তানি ব্যবস্থা গড়ে তোলে। কিন্তু এখানেও একটি বড় সমস্যা থেকে যায়। ইয়ানবু বন্দরে তেল পৌঁছানোর পর এশিয়া ও বিশ্বের অন্যান্য বাজারে পাঠাতে তেলবাহী জাহাজগুলোকে লোহিত সাগরের দক্ষিণ অংশের বাবেল মানদেব প্রণালী অতিক্রম করতেই হয়। ফলে হুতিদের ঘোষিত অবরোধ এবং পাল্টাপাল্টি হামলার কারণে এই পথও এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যেই নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাবেল মানদেব প্রণালী দিয়ে সৌদি আরবের দৈনিক তেল পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মূলত লোহিত সাগরে প্রবেশ ও বের হওয়ার জন্য দুটি প্রধান পথ রয়েছে, একটি দক্ষিণে অবস্থিত প্রাকৃতিক বাবেল মানদেব প্রণালী আর অন্যটি উত্তরে মানুষের খনন করা সুয়েজ খাল। সুতরাং বাবেল মানদেব এড়িয়ে সুয়েজ খাল ব্যবহার করে সৌদি আরবের তেল রপ্তানির একটি বিকল্প পথ রয়েছে। এছাড়া মিশরের এসইউ মেড পাইপলাইন ব্যবহার করেও ইউরোপের বাজারে তেল সরবরাহ করা সম্ভব। তবে এটি এশিয়ার বাজারের পূর্ণ বিকল্প হতে পারে না, কারণ এশিয়ায় যে পরিমাণ তেল রপ্তানি হয় এবং যে পরিমাণ আয় আসে তা শুধু ইউরোপে রপ্তানি করে পূরণ করা সম্ভব নয়। এই ঘাটতি পূরণ করতে এশিয়ার ক্রেতাদের জন্য সৌদি তেলবাহী জাহাজগুলোকে সুয়েজ খাল অতিক্রম করার পর আফ্রিকা ঘুরিয়ে পাঠাতে হচ্ছে। কিন্তু এতে এশিয়ায় তেল পৌঁছাতে প্রায় 15 থেকে 20 দিন বেশি সময় লাগে এবং পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সুতরাং সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাবেল মানদেব প্রণালীর মতো কার্যকরী অন্য কোনো বিকল্প নেই। আর এ কারণেই এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব 14 দেশের এই সামরিক জোট গঠন করেছে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি জোট কি হুতিদের অবরোধ ভাঙতে পারবে? সৌদি আরবের নেতৃত্বে গঠিত এই জোটের একটি লক্ষণীয় দিক হলো এতে এখনও সংযুক্ত আরব আমিরাত এবং ওমান যোগ দেয়নি। অথচ ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে এই দুই দেশেরও নিরাপত্তাজনিত সংকট রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার স্বার্থ সৌদি জোটের লক্ষ্যের সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু তারপরও সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটে যোগ দেয়নি। উল্লেখ্য, 2015 সালে সৌদি আরব যখন হুথি বিরোধী কোয়ালিশন ফোর্স গঠন করেছিল তখন সংযুক্ত আরব আমিরাত ছিল তার অন্যতম প্রধান মিত্র। তবে পরবর্তীতে ইয়েমেন ইস্যুতে দুই দেশের মধ্যে মতবিরোধ তৈরি হয়। গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের চাপে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়। অতএব ধারণা করা যায় সেই বিরূপ সম্পর্কের কারণেই বর্তমানে গঠিত সৌদি জোটে যোগ দেয়নি সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে ওমানও এই জোটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, গত 20 জুলাই হুতি সরকার সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় সৌদি পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে নৌবাহিনীর নিরাপত্তা বহরের মাধ্যমে এসব জাহাজকে লোহিত সাগরের দক্ষিণাংশ তথা বাবেল মানদেব প্রণালী অতিক্রম করানো হবে। এতে ধারণা করা হচ্ছিল যে সৌদি আরব একা পদক্ষেপ নেবে না, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্র নৌবাহিনীর উপর নির্ভর করবে। কেননা এর আগেই 2026 সালের মার্চে যুক্তরাষ্ট্র ইউএসএস ট্রিপলি যুদ্ধজাহাজ এবং প্রায় 2500 মেরিন সেনা মোতায়েন করে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল। এর উদ্দেশ্য ছিল লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া 2024 সালের ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপিডিস লোহিত সাগরে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু তারপরও সৌদি আরব পশ্চিমা শক্তির এই দুটি বড় নৌ নিরাপত্তা ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভর করেনি, কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলোর প্রয়োজনে তাদের নীতি যখন তখন পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত তারা নিজেদের রাষ্ট্রীয় স্বার্থকেই অগ্রাধিকার দেয়। আর এ কারণেই সৌদি আরব এমন মুসলিম দেশগুলোকে নিয়ে আলাদা জোট গঠন করেছে যাদের রাজনৈতিক বা অর্থনৈতিক বাস্তবতার কারণে সৌদি আরবের অবস্থানের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
একমাত্র তুরস্ককে বাদ দিলে এই জোটের বাকি সবগুলো দেশই রাজনৈতিক কিংবা অর্থনৈতিক কারণে সৌদি আরবের ওপর কম বেশি নির্ভরশীল এবং অনেকটাই সৌদি অনুগত। কিন্তু এখানে বাস্তবতা হলো, অতীতে হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন গঠিত সামরিক জোটের অভিযান কার্যত ব্যর্থ হয়েছিল। 2015 থেকে 2022 সাল পর্যন্ত সেই জোট হুতিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েলও বিভিন্ন সময় হুতিদের লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করে, কিন্তু তা সত্ত্বেও হুতি সরকার টিকে থাকে। শেষ পর্যন্ত দীর্ঘ 8 বছর হামলার পর 2022 সালের 29 মার্চ সৌদি আরব সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়ে যুদ্ধবিরতির পথে যায়। এরপর 2025 সালের 6 মে ওমানের মধ্যস্থতায় ট্রাম্প প্রশাসনও হুতিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। আসলে লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করতে হুতিদের কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলাই যথেষ্ট হতে পারে। সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোট কিংবা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যতই নিরাপত্তা জোরদার করুক না কেন, যুদ্ধ ঝুঁকি থাকলে কোনো বিমা কোম্পানি সহজে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের বিমা করতে চাইবে না। লোহিত সাগরের দক্ষিণে বাবেল মানদেব প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র 29 কিলোমিটার। এর এক পাশে রয়েছে ইরিত্রিয়া ও জিবুতি, আর অন্য পাশে রয়েছে ইয়েমেনের পশ্চিমাঞ্চল, যা হুতিদের নিয়ন্ত্রণে। ফলে এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো সহজেই হুতিদের হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অন্যদিকে লোহিত সাগরের উত্তর দিকে সুয়েজ খালমুখী রুট, যা সৌদি আরব বিকল্প হিসাবে ব্যবহার করতে পারে, সেটিও হুতিদের হামলার ঝুঁকির বাইরে নয়। ফলে সেখানে সামরিক নিরাপত্তা জোরদার করা হলেও সীমিত ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা জাহাজ মালিক ও বিমা কোম্পানিগুলোকে ওই পথে জাহাজ পরিচালনা করা থেকে বিরত রাখতে পারে। এভাবে যতদিন এই সামরিক উত্তেজনা অব্যাহত থাকবে, ততদিন এই পথে বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 12% এবং প্রতিদিনের কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহন অনিশ্চয়তার মুখে থাকবে। আসলে এই অঞ্চলে সামান্য বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সংকট তৈরি করতে পারে। ইতিমধ্যেই গত ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের প্রায় 20% তেল গ্যাস রপ্তানির পথ এবং বিপুল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর বেশ চাপ সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কেন হুতি বিরোধী এই সৌদি জোটে যোগ দিল এবং ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তে বাংলাদেশ কতটা লাভবান হবে? বস্তুত কোনো রাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে তার পক্ষে পুরোপুরি স্বাধীন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি অনুসরণ করা কঠিন হয়ে যায়। তখন অর্থনৈতিক প্রয়োজনই অনেক সময় কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করে। এর সাম্প্রতিক উদাহরণ পাকিস্তান ইতিমধ্যেই সৌদি আরবে প্রায় 8,000 সেনা, 16টি যুদ্ধবিমান, কয়েক ডজন ড্রোন এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এর আগে 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। হুতিদের সমুদ্র অবরোধের বিরুদ্ধে পাকিস্তান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকি সম্প্রতি ইরাকের উপর সৌদি মার্কিন যৌথ হামলার প্রতিও পাকিস্তান প্রকাশ্যে সমর্থন দিয়েছে। পাকিস্তানের এই অবস্থানের পেছনে অর্থনৈতিক বাস্তবতা কাজ করেছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভে রয়েছে মাত্র 22 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 8 বিলিয়ন মার্কিন ডলারই সৌদি আরবের আমানত। পাশাপাশি সৌদি আরবে কয়েক লাখ পাকিস্তানি শ্রমিক কর্মরত রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের তুলনায় কিছুটা শক্তিশালী হলেও এই দেশটিও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। উপরন্তু সৌদি আরবে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত, যাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই এই বাস্তবতায় সৌদি আরবের কোনো বড় আহ্বান বাংলাদেশের পক্ষে সহজে প্রত্যাখ্যান করা সম্ভব নয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। বাংলাদেশ এর আগে 1990 সালের প্রথম উপসাগরীয় যুদ্ধে কুয়েত ও সৌদি আরবে কয়েক হাজার সেনা মোতায়েন করেছিল, কিন্তু তখন বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব ছিল। আর বর্তমানে বিশ্ব ব্যবস্থা অনেকটাই বদলে গেছে। বিশেষ করে চীন এখন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। বাংলাদেশের মতো অনেক দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের ওপর অর্থনৈতিকভাবে বেশি নির্ভরশীল। এদিকে চলমান যুদ্ধে দেখা গেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহজেই নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারছে না।
এমনকি অনেক মার্কিন বিশ্লেষকের মতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের বড় বড় স্থায়ী সামরিক ঘাঁটি সরিয়ে তুলনামূলক ছোট এবং সহজেই স্থানান্তর করা যায় এমন সামরিক ঘাঁটির ওপর বেশি গুরুত্ব দিতে পারে। সুতরাং বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত বাস্তবতায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একক প্রাধান্য বড় চ্যালেঞ্জের মুখে এখন পড়েছে। এই অবস্থায় বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত যদি একপাক্ষিকভাবে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে যায়, তাহলে ভবিষ্যতের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে।